গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। তোমরা বলতে পারবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদেরা যে গ্লুকোজ তৈরি করে সেই রাসায়নিক বিক্রিয়াটা কী ধরনের রাসায়নিক বিক্রিয়া? আমরা মোবাইলের ব্যাটারি দেখেছো, মোবাইলের যে তড়িৎ উৎপন্নের ব্যাটারি থেকে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে বলো তো? কারণ রাসায়নিক বিক্রিয়া বেশ কয়েক ধরনের হতে পারে, যেমন প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এই যে কয়েক ধরনের বিক্রিয়ার সাথে আমাদের পরিচিতি আছে। তো মোবাইলের ব্যাটারিতে বিদ্যুৎ তৈরি হওয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদরা যে খাদ্য তৈরি করে গ্লুকোজ তৈরি করে সেই গ্লুকোজ তৈরি হওয়া, অথবা তোমরা বলতে পারবে অ্যাপোলো নাম শুনেছ, মহাকাশযান অ্যাপোলো। সেই অ্যাপোলোতে যে কোষটা ব্যবহার করা হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য, তড়িৎ উৎপাদনের জন্য যে কোষটা ব্যবহার করা হয়েছিল সেই কোষে কীভাবে তড়িৎ তৈরি হয়েছিল বলো তো? এই সমস্ত নানা অজানা কিন্তু ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং অজানা তথ্যগুলো আমরা শিখবো এই চ্যাপ্টারে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব এবং চ্যাপ্টারটার নাম হলো জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া। তো আমরা বেশ কিছু বিক্রিয়ার কথা শুনলাম, প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, রাসায়নিক প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এদের মধ্যে ইম্পর্ট্যান্ট হলো জারণ বিজারণ বিক্রিয়া। যে উদাহরণগুলোর কথা বলা হলো, অ্যাপোলো যে মহাকাশযান, সেখানে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, যাকে জ্বালানি কোষ বলা হয়, ফুয়েল সেল, সেই জ্বালানি কোষ থেকেই কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়েছিল। উদ্ভিদেরা যে খাদ্য তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, সেটা এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। আর বলো তো, বাড়ির চোখের সামনে লোহায় মরিচা যে পড়া আমরা দেখেছি, তো লোহায় মরিচা যে পড়ে সেটাও এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। ফলে জারণ বিজারণ বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আজকে সেই জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা গল্প করব, ঠিক আছে? প্রথমে আমি বলি, তো জারণ বিজারণ বিক্রিয়া বলতে আমরা তাহলে কি বুঝবো? তো একদম এই জারণ বিজারণের আমরা প্রাচীনকাল থেকেই দেখেছি, প্রাচীনকাল থেকে প্রাচীন তত্ত্ব ছিল। তখনকার দিনে কি বলা হতো? জারণ বিজারণ বিক্রিয়া। সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে জারণ বলা হতো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হতো। যেমন এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, ফলে এটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে তো? এটা প্রাচীন তত্ত্ব, আমরা ছোটোবেলায় এটা পড়েছি। আবার আমরা এই বিক্রিয়াটাকে কি বলবো তাহলে? জারণ বিক্রিয়া। অন্যদিকে বিজারণ বিক্রিয়া আমরা কাকে বলতাম? যে সমস্ত বিক্রিয়ায় হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতন কোনো পজিটিভ অংশ যুক্ত হতো। যেমন H2S এর সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, তাহলে HCl আর সালফার উৎপন্ন। এক্ষেত্রে ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলো, ফলে এই বিক্রিয়াটা হলো একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এটা হলো প্রাচীন তত্ত্ব। আমরা আগেকার দিনে এইভাবে জারণ বিজারণের সংজ্ঞা বলতাম। সময়ের সাথে সাথে যখন মানুষ জানতে পারলো যে রাসায়নিক বিক্রিয়ার জন্য বাইরের কক্ষের যোজ্যতা ইলেকট্রন দায়ী, তখন এই ধারণাটারও পরিবর্তন হলো এবং ইলেকট্রনীয় পদ্ধতিতে আমরা জারণ বিজারণ ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আমরা জানি বহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের আদান প্রদানের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আর বহিস্থ কক্ষের ইলেকট্রনের আদান প্রদানের ভিত্তিতে ইলেকট্রনীয় ভাষায় আমরা জারণ বিজারণকে এবার ব্যাখ্যা করার চেষ্টা করলাম। সেখানে বলা হলো ইলেকট্রনীয় পদ্ধতিতে, ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ বিজারণ। কাকে জারণ বলা হলো? সেই রাসায়নিক বিক্রিয়াকে জারণ বলা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয়। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের বর্জন ঘটে তাকে বলা হলো জারণ বিক্রিয়া। যেমন উদাহরণ, সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ পরিণত হলো, ফলে এটা হলো একটা জারণ বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে তো? অন্যদিকে বিজারণ বিক্রিয়ার উদাহরণ কাকে বলবো বলো তো? বিজারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রন গৃহীত হয়। মনে থাকবে তাহলে বিজারণ বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়। উদাহরণ, যেমন Cl ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হলো। ফলে ইলেকট্রনীয় পদ্ধতিতে জারণ বিজারণের সংজ্ঞা
সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হবে জারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রন বর্জিত হয়। আর ওই বিক্রিয়াগুলোকে বলা হবে বিজারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রন গৃহীত হয়। যেমন সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ পরিণত হয়, বলে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়ার উদাহরণ বলো তো? জারণ বিক্রিয়ার উদাহরণ। আবার এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হলো, ইলেকট্রন গৃহীত হলো, ফলে এই বিক্রিয়াটা কী বিক্রিয়ার উদাহরণ? বিজারণ বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেছে না? এইভাবে আমরা জারণ বিজারণ ইলেকট্রনের পদ্ধতিতে বলে থাকি। এবার ইলেকট্রনের পদ্ধতিতে যদি আমরা বলি যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারক বিজারক, জারক কাকে বলবো? তো ইলেকট্রনের পদ্ধতিতে মনে রাখবে জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন গ্রহীতা হলো জারক। যেমন আমরা যদি যে উদাহরণটা দেখলাম, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হলো, ফলে ক্লোরিন হলো জারক। অন্যদিকে আমরা বিজারক তাহলে কাকে বলবো বলো তো? জারক যদি ইলেকট্রন গ্রহীতা হয়, তাহলে বিজারক কী হবে? ইলেকট্রন দাতা। যেমন উদাহরণটা দেখলাম, সোডিয়াম ইলেকট্রন বর্জন করে প্লাস পরিণত হলো, ফলে এক্ষেত্রে সোডিয়াম যেহেতু ইলেকট্রন দাতা, ফলে সোডিয়াম হবে বিজারক। এইভাবে আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে জারক বিজারক জারণ বিজারণ ধারণাটা তৈরি করি। জারক বিজারক শনাক্তকরণ, এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা দেখলাম জারক বিজারক পদার্থ, তো জারক বিজারক পদার্থ শনাক্তকরণ। আমরা একটা রাসায়নিক বিক্রিয়া মনে করে একটা জারণ বিজারণ বিক্রিয়া নিলাম, পটাশিয়াম আয়োডাইডের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় পটাশিয়াম ব্রোমাইড আর আয়োডিন উৎপন্ন হয়। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা বিক্রিয়াটাকে আয়নীয় আকারে লিখব। আয়নীয় আকারে যদি লিখি তাহলে কী হবে বলো তো? আয়নগুলোকে আলাদা করে লিখছি। ব্রোমিন তৈরি হবে পটাশিয়াম, এইদিকে ব্রোমাইড, আয়োডিন। এক্ষেত্রে দেখো পটাশিয়ামের ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটেনি, তাই কিনা বলো? এদিকেও K+ আছে, ওইদিকেও K+ আছে, ফলে একে দর্শক এলিমেন্ট বলা হয়। এ শুধু আধান ব্যালেন্স করার জন্য বিক্রিয়াটাতে আছে, এছাড়া এর কোনো ভূমিকা নেই। মনে থাকবে, যেহেতু বাঁ দিক ডান দিক ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটেনি, না বোঝা গেল না? ফলে এই ধরনের এলিমেন্টগুলোর যেহেতু জারণ বিজারণে কোনো পরিবর্তন হয়নি, ইলেকট্রন লেনদেন ঘটেনি, ফলে এদেরকে দর্শক এলিমেন্ট বলে। ফলে মূল আয়নীয় বিক্রিয়াটা কী হবে? I-Br2 বিক্রিয়া করে এটা তৈরি হলো। এখানে দেখি, আমরা যদি লক্ষ্য করি তাহলে I- থেকে I2-তে হলো। এখানে কি ঘটেছে? ইলেকট্রন বর্জন ঘটেছে, তাই কি না? আর ইলেকট্রন বর্জন বিক্রিয়াটাকে কি বলা হয়? জারণ বলা হয়। ফলে আয়োডিনের এখানে জারণ ঘটেছে, আয়োডিনের জারণ। আর এইদিকে ব্রোমিনের ক্ষেত্রে যদি দেখি, ব্রোমিন ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে ব্রোমিনের বিক্রিয়াটা ইলেকট্রন গ্রহণ ঘটেছে, ফলে এটা বিজারণ বিক্রিয়া। ফলে আয়োডিন এখানে জারিত হলো। আয়োডিনকে কে জারিত করলো? ব্রোমিন জারিত করলো, তাহলে ব্রোমিন জারক। অন্যদিকে ব্রোমিন নিজে বিজারিত হলো, ব্রোমিনকে কে বিজারিত করলো বলো তো? আয়োডিন। তাহলে এক্ষেত্রে আয়োডিন হলো বিজারক। এইভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ায় জারক বিজারক শনাক্ত করতে পারি। বোঝা গেছে কথাটা? কি বললাম বলো তো? এই বিক্রিয়াটাতে দেখতে পাচ্ছ আয়োডিন ইলেকট্রন বর্জন করেছে, ফলে ইলেকট্রন বর্জন বিক্রিয়া হতে, এটা জারণ বিক্রিয়া। আয়োডিন জারিত হলো, কে আয়োডিনকে জারিত করলো? ব্রোমিন। অন্যদিকে ব্রোমিন নিজে বিজারিত হলো, তাহলে ব্রোমিনকে কে বিজারিত করলো? আয়োডিন। ফলে আয়োডিন হলো বিজারক আর ব্রোমিন হলো জারক। তোমরা মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়ায় কিছু জারক পদার্থের উদাহরণ যদি বলি, যেমন হ্যালোজেনগুলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা কিন্তু তীব্র জারক পদার্থ। এছাড়া নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, KMnO4, K2Cr2O7, এরা কিন্তু তীব্র জারক পদার্থ। ফলে এদের সঙ্গে অল্প অল্প করে পরিচিতি বাড়াতে হবে যে তীব্র জারক পদার্থ। মনে থাকবে কথাটা? আবার কিছু কিছু পদার্থ আছে, যেমন ধাতুগুলো সোডিয়াম, পটাশিয়াম, H2S, H2, এরা কিন্তু বিজারক পদার্থ। ফলে মনে রাখবে, একটা রাসায়নিক বিক্রিয়ায় কারা জারক পদার্থ কারা বিজারক পদার্থ, আমরা ছোট ছোট করে ধীরে ধীরে ধারণা তৈরি করার চেষ্টা করব। যেমন এই পদার্থগুলো, এরা হলো তীব্র জারকে, রাসায়নিক বিক্রিয়া এরা জারণ বিক্রিয়া সম্পন্ন করে, আর এরা কিন্তু বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে। মনে থাকবে? আমরা এবার তুমি বলতে পারবে একটা রাসায়নিক বিক্রিয়ায় জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা? আমরা যদি বলি এই বিক্রিয়াটার কথা বলি, H2S, এর সাথে ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয় HCl আর সালফার। বলো তো এই বিক্রিয়ায় জারক কোনটা আর বিজারক কোনটা? জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে।
যে যেখানে জারণ বিক্রিয়া ঘটবে সেখানে কিন্তু বিজারণ বিক্রিয়াও ঘটবে। আমরা যদি একটা উদাহরণ নিয়ে জিনিসটা দেখি, যেমন জিঙ্কের সাথে যদি কপার সালফেটের বিক্রিয়া ঘটানো যায় তাহলে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে যদি আয়নীয় আকারে লিখি তাহলে জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে জিঙ্ক প্লাস 2 প্লাস কপার, এই হলো আয়নীয় বিক্রিয়া। এই আয়নীয় বিক্রিয়া দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করেছে, দেখতে পাচ্ছ, দুটো ইলেকট্রন জিঙ্ক বর্জন করেছে, আবার কপার সেই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাই কি না বলো তো? তাহলে এই রাসায়নিক যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটেছে, এই জারণ বিজারণ বিক্রিয়াটাতে দেখতে পাচ্ছ জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn+2, আর কপার কি করেছে, সেই বর্জিত ইলেকট্রন দুটো গ্রহণ করেছে। ফলে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে ঘটবে। এখানে জিঙ্ক যদি ইলেকট্রন বর্জন না করতো তাহলে কপার সেই ইলেকট্রন দুটো গ্রহণ করতে পারতো না। অর্থাৎ জিঙ্ক যে বিক্রিয়াটা ঘটিয়েছে সেটা হলো Zn+2 প্লাস দুটো ইলেকট্রন, আবার কপার +2 সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে সিইউতে পরিণত হলো। তো জিঙ্কের দ্বারা বর্জিত ইলেকট্রন কপার গ্রহণ করছে। জিঙ্ক শুধু যদি ইলেকট্রন বর্জন করতে পারতো, সেই ইলেকট্রন দুটোর গ্রহিতা যদি না থাকতো, আবার কপারকে এই ইলেকট্রন দুটো গ্রহণ করতে পারতো যদি জিঙ্ক বর্জন না করতো। ফলে মনে রাখ, এই জায়গাটা থেকে আমরা বলি যে যেখানে জারণ ঘটবে সেখানে বিজারণ অবশ্যই ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ একসঙ্গে ঘটে। বোঝা গেছে কথাটা? শুধু জারণ বা শুধু বিজারণের কোনো অস্তিত্ব কিন্তু নেই। আমরা দেখব এই যে রাসায়নিক বিক্রিয়াটা থেকে আমরা আরও দুটো ধারণা দেখব, যে একটা অংশে এখানে রাসায়নিক যে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু দুটো বিক্রিয়ার সমষ্টি। বোঝা গেছে? জারণ বিজারণ যেই ইয়েটা বর্জিত হলো একে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ফলে যে অংশটা, আর এটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া দুটো অর্ধ বিক্রিয়ার সমষ্টি, একটা হলো জারণ অর্ধ বিক্রিয়া আর একটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে জারণ বিজারণ বিক্রিয়া দুটো বিক্রিয়ার সমষ্টি। যে অংশে জারণ ঘটে তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়, আর যে অংশে বিজারণ ঘটে তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। আর দুটার সমষ্টিকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। ফলে জারণ বিজারণ বিক্রিয়াটা কি হবে, ইলেকট্রন দুটো কেটে যাবে, বিক্রিয়া হবে জিঙ্ক প্লাস Cu2+ থেকে Zn2+ প্লাস কপার। ফলে এটা হলো রেডক্স বিক্রিয়া, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া, এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। আর জারণ বিজারণ একসঙ্গে ঘটে। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই কি না বলো তো? এই বিক্রিয়ায় কে ইলেকট্রন বর্জন করেছে আর কে ইলেকট্রন গ্রহণ করেছে বলতে পারবে? যে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইডের গঠনটা যদি দেখি, আমরা যদি NaCl এর কথা বলি, সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় যখন NaCl তৈরি হয় তখন ইলেকট্রন সোডিয়াম বর্জন করে আর ক্লোরিন গ্রহণ করে। এক্ষেত্রে বলো তো কে গ্রহণ করেছে কে বর্জন করেছে বলতে পারবে? যে কার্বন ডাইঅক্সাইডের গঠন হলো এরকম, কার্বন ডাইঅক্সাইডের গঠন হলো এরকম। এক্ষেত্রে দেখতে পাচ্ছ কে ইলেকট্রন গ্রহণ করেছে বর্জন করেছে? কেউ ইলেকট্রন গ্রহণ বর্জন কিন্তু করেনি। ফলে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে এই ব্যাখ্যাটা জারণ না বিজারণ ব্যাখ্যা করা যায় না। বোঝা গেছে কথাটা? কারণ এখানে যেমন সোডিয়াম ইলেকট্রন বর্জন করেছে, ক্লোরিন গ্রহণ করেছে, এখানে কিন্তু কেউ ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে এই রাসায়নিক বিক্রিয়াটা ঘটেনি। ফলে ইলেকট্রনীয় মতবাদের কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। ইলেকট্রনীয় মতবাদের সীমাবদ্ধতা। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু আমরা ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। দেখতেই পাচ্ছ, একটা উদাহরণ দিলাম, যেমন কার্বনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে মিথেন তৈরি করা হয়, তাহলে এক্ষেত্রে তোমরা বলতে পারবে না যে কে ইলেকট্রন গ্রহণ করেছে কে বর্জন করেছে, কারণ এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রনের গ্রহণ বর্জনের মাধ্যমে এই বিক্রিয়া সংঘটিত হয় না। ফলে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে আমরা সব ধরনের রাসায়নিক বিক্রিয়া, সব ধরনের জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারি, এই কথাটা ঠিক নয়। বেশ কিছু বিক্রিয়া আছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, তাদের ইলেকট্রনীয় মতবাদের সাথে ব্যাখ্যা করা যায় না। এই অসুবিধাটা দূর করার জন্য বিজ্ঞানী
ওসি জনসন, বিজ্ঞানী ওসি জনসন একটা নূতন ধারণা কি করেন, জারণ সংখ্যা ধারণা প্রবর্তন করেন। জারণ সংখ্যার ধারণা, মনে থাকবে, জারণ সংখ্যা ধারণা তিনি প্রবর্তন করেন। বোঝা গেছে? তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় না তাদের ক্ষেত্রে আমরা কি করি, জারণ বিজারণটা ব্যাখ্যা করার জন্য জারণ সংখ্যা ধারণা নিই। এবং জারণ সংখ্যা কি মনে রাখবে, আয়নীয় যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা, আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেমন FeCl3, FeCl3-র মধ্যে আয়রন আছে +2 জারণ অবস্থায় এবং Cl আছে -1 অবস্থায়। এই যে জারণ বিজারণের যে অবস্থাটা সেটাকে বলা হয় তার জারণ অবস্থা। মনে থাকবে, জারণ অবস্থা। তাহলে জারণ অবস্থা বলতে আমরা কি বুঝবো, কোনো একটা যৌগের মধ্যে একটা মৌল জারণ বিজারণের যে অবস্থায় থাকে সেই অবস্থাটাকে বলা হয় তার জারণ অবস্থা। যেমন FeCl3-তে FeCl2-তে আয়রন আছে +2 জারণ অবস্থায়, অর্থাৎ তার আধানটাই হলো তার জারণ অবস্থা। বোঝা গেছে? তাহলে আমি আবার বলছি, কি বললাম, যে জারণ বিজারণ বিক্রিয়া মনে রাখবে, জারণ বিজারণ বিক্রিয়া কি বলা হলো, জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটা আয়নীয় যৌগের ক্ষেত্রে সে যত আধান থাকবে, যত আধানে থাকবে সেই অবস্থাটাকে বলা হবে তার জারণ অবস্থা। বোঝা গেছে? তাহলে জারণ সংখ্যা ধারণা থেকে আমরা দুটো টার্ম পড়ব, একটা হলো জারণ অবস্থা, জারণ অবস্থা, আর একটা হলো জারণ সংখ্যা। জারণ অবস্থা বলতে কোনো একটা যৌগের মধ্যে, মনে করে একটা KMnO4 যৌগে যদি আমরা ম্যাঙ্গানিজের কথা ভাবি, তাহলে ম্যাঙ্গানিজ কিন্তু +7 জারণ অবস্থায় আছে, এটাকে বলা হবে তার জারণ অবস্থা। ফলে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল সংশ্লিষ্ট যৌগের মধ্যে জারণ বিজারণের যে অবস্থায় থাকে সেই অবস্থাটাকে বলা হয় তার জারণ অবস্থা। আর এই জারণ অবস্থাটা চিহ্নযুক্ত, চিহ্ন সহ জারণ অবস্থাকে বলা হবে জারণ সংখ্যা। চিহ্ন সহ জারণ অবস্থাটাকে বলা হবে তার জারণ সংখ্যা। টার্ম দুটো বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না তাদের জন্য আমরা নূতন পদ্ধতি গ্রহণ করলাম, ওসি জনসন দ্বারা প্রবর্তিত, সেটা হলো জারণ সংখ্যা এবং জারণ অবস্থা। জারণ অবস্থা বলতে আমরা কি বুঝবো, জারণ অবস্থা বলতে কোনো একটা যৌগ, যেমন আয়নীয় যৌগের ক্ষেত্রে জারণ অবস্থা বলতে, যেমন আমরা যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম +3 জারণ অবস্থায় আছে। আবার সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ অবস্থা সমযোজী বন্ধনের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। আর জারণ অবস্থাটাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেই সংখ্যাটাকে বলা হয় তার জারণ সংখ্যা। আয়নীয় যৌগের ক্ষেত্রে, যেমন মনে করো আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা দেখব, মনে করো ফেরাস সালফেট, এই ফেরাস সালফেটে আয়রন, এটা আয়নীয় যৌগ, ফলে এদেরকে যদি বিভাজিত করা যায় Fe+2 আর SO4 2-, ফলে এই অবস্থাটাকে বলা হবে তার জারণ অবস্থা, আর +2 সংখ্যাটাকে বলা হবে তার জারণ সংখ্যা। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত, তখন কার্বন ডাইঅক্সাইডের এরা কি করেছে, 1 2 3 4 জোড়া সমযোজী বন্ধন আছে, ফলে কার্বনের জারণ সংখ্যা হবে +4। এখানে মনে রাখবে সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা, সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে তোমরা জানো তীব্র তড়িৎ ঋণাত্মক, এর বেশি তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর কম, এটার বেশি, ফলে এ দুটো বন্ধন তৈরি করেছে, ফলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2 আর এই অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2। অর্থাৎ সমযোজী যৌগের ক্ষেত্রে কি বলতো, সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ, মনে থাকবে, যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার ক্ষেত্রে জারণ সংখ্যা নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে, আর যেটা কম ইলেকট্রোনেগেটিভ তার ক্ষেত্রে জারণ সংখ্যা প্রকাশের সময় পজিটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। বোঝা গেছে? যেমন আমরা যদি বলি জলের ক্ষেত্রে বলো তো, তাহলে জলের ক্ষেত্রে কি অক্সিজেন কটা বন্ধন তৈরি করেছে, দুটো সমযোজী বন্ধন তৈরি করেছে, ফলে অক্সিজেনের জারণ সংখ্যা 2, কিন্তু যেহেতু হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নেগেটিভ বেশি, সেই জন্য অক্সিজেনের জারণ সংখ্যা -2।
আর হাইড্রোজেন একটা বন্ধন তৈরি করেছে, অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন পজিটিভ, ফলে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। এইভাবে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা সহজে গণনা করতে পারি। আর জারণ সংখ্যার সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। কারণ জারণ সংখ্যা মনে রাখবে, কোনো একটা বিক্রিয়া জারণ সংখ্যার বৃদ্ধি, ঠিক আছে, তার মানে বিক্রিয়াটা জারণ হয়। আর জারণ সংখ্যার যদি হ্রাস ঘটে তাহলে বিক্রিয়াটা কিন্তু বিজারণ হয়। ফলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সাহায্যে আমরা সব ধরনের বিক্রিয়া কিন্তু ব্যাখ্যা করতে পারি, কোনটা বিক্রিয়া জারণ বিক্রিয়া এবং কোন বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া। তাহলে কি এইটুক জায়গা থেকে আমরা কি পেলাম, ওসি জনসন দ্বারা প্রবর্তিত যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারি না, তাদের জারণ সংখ্যা পদ্ধতি সহজে ব্যাখ্যা করতে পারি। তো আমরা যদি বলো তো তাহলে যে জারণ সংখ্যা আর যোজ্যতা, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? জারণ সংখ্যা আর যোজ্যতা, তো জারণ সংখ্যা মনে রাখবে, জারণ সংখ্যা জারণ বিজারণের যে অবস্থায় থাকে এই সংখ্যাটা কিন্তু কি হতে পারে, এই সংখ্যাটা ভগ্নাংশ হতে পারে, মনে থাকবে। এই সংখ্যাটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয়, এটা ভগ্নাংশ কখনো হয় না। আবার এর মান 0 হতে পারে, কিন্তু এর মান 0 হতে পারে না, 0 হতে পারে না, কিন্তু এর মান 0 হতে পারে। বোঝা গেছে? তাহলে যোজ্যতার সাথে জারণ সংখ্যার কিছু পার্থক্য আছে। সিএল অণু আছে, সিএল অণুর বলো তো জারণ সংখ্যা কত হবে? কারণ এরা দুটো ইলেকট্রন দিয়ে সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে আমরা জানি সমযোজী বন্ধনের সংখ্যা, যেমন কার্বনের ক্ষেত্রে বললাম, এক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা +4, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে বলতে পারবে? এই ক্লোরিন বা এই ক্লোরিনের আমরা জানি অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় বলে -2। এক্ষেত্রে কে ইলেকট্রন টেনে নিবে বলো তো? কোনটা ক্লোরিনের দিকে ইলেকট্রন সরে যাবে? কোনো দিকেই যাবে না। তাহলে কার ক্ষেত্রে +- লিখবো? কারো ক্ষেত্রে লিখতে পারবো না। ফলে এই ধরনের সমযোজী বন্ধনের ক্ষেত্রে এদের জারণ সংখ্যা 0 ধরা হবে। বোঝা গেছে? ফলে এরকম কোনো সমযোজী বন্ধন তৈরি হয় সমান তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন, অর্থাৎ তো যদি সমান তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন দিয়ে কোনো বন্ধন তৈরি হয় তাহলে ওই বন্ধন ইলেকট্রন জোড় কোনো পরমাণুর দিকে সরে যায় না। ফলে ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়, অর্থাৎ সেটা কী করা হয়, তার ওই বন্ধনটার জন্য তার জারণ সংখ্যা 0 ধরা হয়। যেমন এক্ষেত্রে কোনো ক্লোরিনের দিকে ঘেঁষে আসবে না বলে এদের জারণ সংখ্যা কিন্তু 0 হবে। মনে থাকবে তো? এরকম সমযোজী বন্ধনের ক্ষেত্রে 0 হবে। আমরা দেখব গড় জারণ সংখ্যা অনেক সময় বের করা দরকার হয়। গড় জারণ সংখ্যা, সমযোজী যৌগের গড় জারণ সংখ্যা। মনে করে যেমন যদি আমি বলি ইথিলিন C2H4, দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনের জারণ সংখ্যা আলাদা আলাদা আছে, কিন্তু সেজন্য তাদের ক্ষেত্রে গড় জারণ সংখ্যার প্রচলন আছে। এবং এর গঠনটা যদি দেখি তাহলে এর গঠনটা এরকম, এই হলো ইথিলিনের গঠন, দেখতে পাচ্ছ। এক্ষেত্রে যদি আমরা দেখি এই কার্বনগুলোর, তাহলে দেখো হাইড্রোজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কার্বনের বেশি, হাইড্রোজেনের কম, ফলে হাইড্রোজেন একটা বন্ধন তৈরি করেছে +1, কার্বন 1 2। আর এই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় কিন্তু কোনো কার্বনের দিকে ঘেঁষে থাকবে না, ফলে এর জন্য কিন্তু জারণ সংখ্যা দেখাতে পারবে না। ফলে এই বোঝা গেছে, এটা +1 দুটো বন্ধন হিসাব হবে, -2 এর জন্য -2। এই হলো জারণ সংখ্যা, ভালো করে বুঝে নাও। কারণ এই মাঝখানের যে বন্ধন দুটো আছে, দুটো কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা সমান, ফলে এদের জন্য কিন্তু জারণ সংখ্যা প্রদর্শন করতে পারবে না। বোঝা গেছে? তাহলে 4টা হাইড্রোজেন এবং দুটো কার্বন, এই নিশ্চয়ই তাহলে প্রত্যেকটা কার্বনের জারণ সংখ্যা কত? -2। আর প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। সর্বোচ্চ সর্বনিম্ন জারণ সংখ্যা, একটা মৌল সর্বোচ্চ কত জারণ সংখ্যা দেখাবে এবং সর্বনিম্ন কত জারণ সংখ্যা দেখাবে, কি করে আন্দাজ করা যায়? সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যা আমরা আন্দাজ করব। যেমন মনে করো, তো মনে রাখবে সর্বোচ্চ জারণ সংখ্যা বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার সমান হয়। বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান সর্বোচ্চ জারণ সংখ্যা, মনে থাকবে তো? সর্বোচ্চ জারণ সংখ্যা, ঠিক আছে।
আর বিজোড় ইলেকট্রন সংখ্যা সমান সর্বনিম্ন জারণ সংখ্যা। বোঝা গেল? যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, বোঝা গেছে কথাটা? তো তাহলে কোনো যদি বলা হয় বলো তো ক্লোরিন পরমাণু সর্বোচ্চ জারণ সংখ্যা কত বা সর্বনিম্ন জারণ সংখ্যা কত, তো মনে রাখবে সর্বোচ্চ জারণ সংখ্যা মানে বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান হয়। যেমন নাইট্রোজেনের কথা যদি বলি 1s2 2s2 2p3, তাহলে বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হলো 5, ফলে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা হবে কত হবে? সর্বোচ্চ জারণ সংখ্যা +5। বোঝা গেছে? এবার যদি বলি সর্বনিম্ন জারণ সংখ্যা কত হবে বলো তো? সর্বনিম্ন জারণ সংখ্যা কত হবে? এই পিতে দেখো 3টা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন সংখ্যা 3, তাহলে এর সর্বনিম্ন জারণ সংখ্যা হবে -3। ফলে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা হবে +5, সর্বনিম্ন জারণ সংখ্যা হবে -3। বোঝা গেছে? তাহলে কোন একটা মৌলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কী করে বের করতে হয়? ইলেকট্রন বিন্যাস করে দেখব বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা হবে তার সর্বোচ্চ জারণ সংখ্যা, আর বিজোড় ইলেকট্রন সংখ্যাটা হবে তার সর্বনিম্ন জারণ সংখ্যা। সেই সঙ্গে একটা কথা মনে রাখবে, পর্যায় সারণীতে যে যত নম্বর শ্রেণীতে আছে তার জারণ সংখ্যা তার থেকে কখনো বেশি হতে পারে না। যে শ্রেণীতে আছে সর্বোচ্চ জারণ সংখ্যা তার তত হতে পারে, তার বেশি কিন্তু হতে পারে না। তাহলে তোমরা বলতে পারবে যে ক্লোরিন যে আছে, ক্লোরিন এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কত? সর্বোচ্চ ও সর্বনিম্ন জারণ সংখ্যা কত? সর্বনিম্ন জারণ সংখ্যা কত বলতে পারবে? আমরা এরপরে চলে যাব জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে তো আমরা সরাসরি জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম আমরা ফলো করি। যেমন মনে রাখবে, মুক্ত অবস্থায় যদি থাকে, কোনো মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0 ধরা হয়, মুক্ত অবস্থায়, তাহলে আমরা এবার খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে? কি করে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়? কোনো মৌল যদি মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0 ধরা হয়, জারণ সংখ্যা কত ধরা হবে? জারণ সংখ্যা 0 ধরা হবে, 0। যেমন Cl2 জারণ সংখ্যা 0, O2 জারণ সংখ্যা 0, H2 জারণ সংখ্যা 0 ইত্যাদি। এরা কারোর সাথে যুক্ত অবস্থা নেই, এরা মুক্ত, এই অবস্থাটাকে মুক্ত অবস্থা বলা হয়। মনে থাকবে কথাটা? তাহলে মুক্ত অবস্থা যদি থাকে, কারো অন্য কোনো পদার্থের সাথে যুক্ত না থাকে, একাই থাকে, তখন তাদের জারণ সংখ্যা 0 ধরা হয়। যেমন এদের জারণ সংখ্যা 0 ধরা হয়। মনে থাকবে তো? আয়নীয় যৌগ যদি হয়, আয়নের ক্ষেত্রে কি হবে? আয়নের চার্জ হবে তার জারণ সংখ্যা। বোঝা গেছে? কোনো আয়নের জারণ সংখ্যা যদি বলে, তাহলে যেমন মনে করো Fe+3, এই Fe+3 এটাই হলো এর জারণ সংখ্যা। তাহলে আয়নের চার্জটাই হবে তার জারণ সংখ্যা। আবার যদি বহু পরমাণু, অনেকগুলো পরমাণু নিয়ে বহু পরমাণুক আয়ন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? বহু পরমাণু আয়ন যদি হয়, তাহলে তাদের জারণ সংখ্যার সমষ্টি, জারণ সংখ্যার, মনে রাখবে বহু পরমাণুকের ক্ষেত্রে কি হবে? যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর জারণ সংখ্যার সমষ্টি, সেটা হবে তার আধানের সমান বা চার্জের সমান। কথা বোঝা যাচ্ছে নিশ্চয়ই? সোজাই তো আছে, খুব ভালো একটা চ্যাপ্টার। একটু খানিকটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন টাইপের দিকে আমরা ধীরে ধীরে আগাচ্ছি, কোনো কিছু মুখস্থ করতে হয় না। খুব ভালো করে ভিডিওটাকে ফলো করো এবং একটা সুন্দর একটা ধারণা তৈরি করো, যেটা হয়তো দীর্ঘদিন বহু চ্যাপ্টারের সাথে এর লিঙ্ক আছে, সেখানে আমরা অনেক সুবিধা পাবো। তো জারণ সংখ্যার সমষ্টি, যেমন আমি যদি বলি, যেমন Cr2O7 আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি X হয়, অক্সিজেনের জারণ সংখ্যা যদি Y হয়, তাহলে এটার সমান হবে তার আধানের সমান -2, এই চার্জের সমান হবে। যে চার্জ যত, এদের জারণ সংখ্যার সমষ্টি হবে সেই চার্জের সমান।
বোঝা গেছে? তাহলে 1 নাম্বার আমরা দেখলাম মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0, আয়নের আয়নের চার্জে হবে তার জারণ, আর একাধিক পরমাণু দিয়ে যখন তৈরি হবে তখন তাদের যে চার্জটা সেটা হবে জারণ সংখ্যার সমষ্টি। আমরা দেখব আয়নীয় যৌগ ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি সমযোজী যৌগ, তাহলে সমযোজী যৌগে কি হবে বলো তো? সমযোজী যৌগে বা অণুর ক্ষেত্রে মনে রাখবে কি, কোনো অণু যদি হয়, অণুর ক্ষেত্রে কি হবে? জারণ সংখ্যার সমষ্টি, জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। অণুটার মধ্যে যতগুলো পরমাণু আছে যদি আমরা বলি, যেমন দেখো এখানে KMnO4, তাহলে এর জারণ সংখ্যার সমষ্টি পটাশিয়াম ধরে নিলাম X, ম্যাঙ্গানিজ ধরে নিলাম Y, অক্সিজেন ধরে নিলাম Z, তাহলে X + Y + Z = 0 হবে। ফলে অণু যদি হয়, মাথায় প্লাস মাইনাস যদি না থাকে, আয়নীয় যৌগ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তার যে উপাদানগুলো আছে তাদের জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। বোঝা গেছে? এবার কিছু কিছু পদার্থের ক্ষেত্রে মনে রাখবে জারণ সংখ্যা কিন্তু ধ্রুবক। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা মনে রাখবে যে কিছু কিছু আছে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের জারণ সংখ্যা সর্বদা +1 হয়। ঠিক আছে? আবার যেমন মনে করো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের জারণ সংখ্যা সর্বদা প্লাস হয়। সেই সঙ্গে মনে রাখবে যেমন হাইড্রোজেন, জারণ সংখ্যা +1, কিন্তু এর ব্যতিক্রম আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন এ যখন ধাতুর সাথে যুক্ত হবে, তখন এক্ষেত্রে এদের জারণ সংখ্যা -1 হবে, নাহলে +1 হবে। বোঝা গেছে? যেমন ক্লোরিনের জারণ সংখ্যা সচরাচর যেটা ধরা হয়, ক্লোরিনের জারণ সংখ্যা 1। এরকম বেশ কিছু ব্যতিক্রম যদি বাদ দেওয়া যায়, তাহলে জারণ সংখ্যাগুলো, যেমন অক্সিজেনের -2, বোঝা গেছে? অক্সিজেনের -2 ধরা হয়, হাইড্রোজেনের +1, ক্লোরিন -1। অক্সিজেনের কিছু ব্যতিক্রম আছে, ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে অক্সিজেনের ব্যতিক্রমগুলো। যেমন পার অক্সাইড যদি হয়, পার অক্সাইড, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1। যদি সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইড, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 ধরা হয়। আর যদি F2O যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা +2 ধরা হয়। এই কয়েকটা যদি ব্যতিক্রম বাদ দেওয়া যায়, তাহলে সমস্ত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে। ফলে ব্যতিক্রমগুলোকে মনে রাখবে। আমরা এবার মনে রাখবো জারণ সংখ্যা বের করতে গেলে যে ধ্রুবক যে মানগুলো দিয়ে আমরা জারণ সংখ্যা বের করি, হাইড্রোজেন +1, ব্যতিক্রমগুলোকে বাদ দিয়ে অক্সিজেন -2, ক্লোরিন -1, সেই সঙ্গে কিছু মূলক আছে যাদের জারণ সংখ্যা ধ্রুবক, যেমন -2, কার্বনের মূলক -2, নাইট্রেট মূলক -1, ফসফেট মূলক -3, OCl -1। এগুলো মনে রাখবে। এদের সাহায্যে আমরা কি করব, জারণ সংখ্যা সহজে নির্ণয় করতে পারি। যেমন NO+1, ঠিক আছে? এটা প্রয়োজন হলে আরও বাড়বে, কিন্তু এই জায়গাগুলো মনে রাখবে যে এদেরকে, এই মানগুলোকে ধরে নিয়ে আমরা বিভিন্ন মৌলের জারণ সংখ্যা, অজানা একটা জারণ সংখ্যা বিশিষ্ট মৌলের জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমগুলো অবশ্যই মনে রাখবে যে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম আছে, যেমন পার অক্সাইড যদি হয়, তাহলে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ধরবো। মনে থাকবে কথাটা। আবার হাইড্রোজেনের যেমন KH, NaH, এই সমস্ত জায়গায় হাইড্রোজেনের -1 ধরবো, আর বাকিগুলো ধ্রুবক ধরে নিয়ে বিভিন্ন মৌলের জারণ সংখ্যা আমরা এবার বের করতে শিখবো। তোমরা বলতে পারো এরকম 2-1টা উদাহরণ, কোনো একটা যৌগের নাম দিতে পারবে? কোনো একটা যৌগের নাম, যে মনে করো একই যৌগে একটি যৌগের উদাহরণ দাও তো। একটি যৌগ যেখানে একই মৌল দুটি ভিন্ন জারণ স্তরে আছে, একই মৌল, একটা যৌগের মধ্যে একটা মৌল আছে যেটা দুটো ভিন্ন জারণ স্তরে আছে। আমরা এবার বিভিন্ন যৌগে একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা বের করব। খুব সহজ,
এবং এটা পরীক্ষায় থাকবেই, বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেন থাকে। এখানে ধরো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবো, বলো তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? তো এটা আয়নীয় যৌগ নয়, সমযোজী যৌগ। এর এই অণুটার ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা ধরে নিলাম x। ঠিক আছে, এবার পটাশিয়াম, বাকিগুলো কিন্তু আমরা এই লিস্ট থেকে পাবো। আমরা যে একটু আগে লিখে রেখেছিলাম সোডিয়াম পটাশিয়াম এদের +1, মনে থাকবে, সোডিয়াম পটাশিয়াম +1, ক্যালসিয়াম +2, অর্থাৎ যার এদের মানটা তো ধ্রুবক আগে বলে দিয়েছি। ক্ষার ধাতু এবং ক্ষারীয় প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় শ্রেণীতে যারা আছে তাদের সংখ্যাটা ধ্রুবক। ফলে এখান থেকে পটাশিয়াম কত +1, অক্সিজেনের কত -2, 4টা অক্সিজেন আছে, তাহলে -2 × 4, আর সমস্ত জারণ সংখ্যার সমষ্টি 0 হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে 1 - 8 = 0, x = +7। ফলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7। এইভাবে আমরা জারণ সংখ্যার সমষ্টি থেকে অজানা জারণ সংখ্যা বিশিষ্ট একটি মৌলের জারণ সংখ্যা সহজে নির্ণয় করতে পারি। বুঝা গেছে তো? আমরা আর একটা উদাহরণ দেখব এবং এই জারণ সংখ্যা বের করাটাই আমাদের মূলত আজকের আলোচনা। যেমন যদি বলা হয় H2SO4 সালফারের জারণ সংখ্যা কত, আমরা সবগুলো এখান থেকে পাবো। এই জায়গাটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, আর এই জায়গাটা মনে থাকলে এই জারণ সংখ্যা, জানা জারণ সংখ্যার সাহায্যে আমরা অজানা একটা মৌলের জারণ সংখ্যা কিন্তু খুব সহজে বের করতে পারি। বলো তাহলে হাইড্রোজেনের কত, সালফারে ধরে নিলাম x, হাইড্রোজেনের +1, দুটো হাইড্রোজেন আছে, +2, অক্সিজেনের -2, 4টা হাইড্রোজেন আছে, -8 = 0। তাহলে কত হবে? x - 6 = 0, x = +6। ফলে সালফারের জারণ সংখ্যা +6। আমরা সহজে জারণ সংখ্যা কিন্তু বের করতে পারি। আমরা বোঝা গেছে তো? আমরা যদি আরেকটু অন্যরকম দেখি, যেমন K2Cr2O7, বলো তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? তাই তো, সহজ আছে না? দেখো ক্রোমিয়ামের দুটো ক্রোমিয়াম আছে, সেই জন্য প্রত্যেকটা জারণ সংখ্যা ধরে নিলাম x। তাহলে দুটোর জন্য কত হবে? 2x। পটাশিয়াম কত দেখো, +1, দুটো আছে, +2, হাইড্রোজেন -2, 7 আছে, তাহলে -14 = 0। তাহলে 2x = কত হবে? 12, x = +6। ফলে এইভাবে সহজে কিন্তু আমরা জারণ সংখ্যা বের করে দিতে পারি। বোঝা গেছে তো? আমরা যেমন দেখো, আমরা পরেরটা যদি দেখি, আরেকটা যৌগ কত সহজ বলো তো। যেমন মনে করো আমরা বের করব NH4NO3। এখানে দেখো দুটো নাইট্রোজেন পরমাণু, এই দুটো নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন জারণ স্তরে এরা আছে। আর এদেরকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে এরা এরকম তৈরি হয় প্লাস, এবং এইভাবে ভেঙে দিয়ে জারণ সংখ্যা বের করা অনেক সহজ। আমরা এটাকে প্রথম 1 নম্বর ধরে নিলাম আর এটাকে 2 নম্বর ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি x হয়, এটা একটা আয়ন মূলক। নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি n, তাহলে হাইড্রোজেনের একটার জন্য +1, 4টার জন্য +4, আধানের সমান হবে +1। ঠিক আছে, এই আধানের সমান। তাহলে x = কত হবে? -3। তাহলে প্রথম নাইট্রোজেনটা জারণ সংখ্যা -3। আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে বের করব NO3-, নাইট্রোজেনে ধরে নিলাম x, অক্সিজেনের জন্য কত বলো? -2, তাই তো? তাহলে 3টে অক্সিজেনের জন্য -6 = -1। তাহলে x এই -1 তার আধানের সমান হবে, তাহলে x = +5। তাহলে 1 নম্বর নাইট্রোজেনটার জারণ সংখ্যা কত? -3, আর 2 নম্বর নাইট্রোজেনটার জারণ সংখ্যা +5। ফলে এই যৌগটার মধ্যে যে দুটো নাইট্রোজেন পরমাণু আছে এরা ভিন্ন জারণ স্তরে আছে। বোঝা গেছে? ফলে একই যৌগে এরকম ভিন্ন জারণ স্তরে থাকতে পারবে। তোমরা বলতে পারবে অক্সিজেনের একটা যৌগের নাম বলতে পারবে যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা +2? কোন যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা +2? আমরা দেখব পরের। যেমন মনে করে এটা বলো তো CaOClCl, এখানে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিন, এটা 1 নম্বর ধরে নিলাম, এটা 2 নম্বর। দুটো ক্লোরিনের ভিন্ন জারণ স্তরে আছে। কি হবে বলো তো? জারণ সংখ্যা কত হবে আমরা বের করার চেষ্টা করব। আমরা যদি এই দুটো ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব যে 2 নম্বর ক্লোরিনটা Cl- হিসাবে আছে। ফলে 2 নম্বর ক্লোরিনটা যদি Cl- হিসাবে থাকে তাহলে এর জারণ সংখ্যা -1।
আমার কথা বোঝা গেছে। আর ভিতরের যে ক্লোরিনটা সেটা OCl, এটা মাইনাস হিসাবে আছে। তাহলে OCl মাইনাস যদি হয়, অক্সিজেনের HCl যদি এক ধরি, অক্সিজেনের কত -2 = -1, ঠিক আছে। তাহলে x = কত হবে +1। ফলে 1 নম্বর ক্লোরিনটা জারণ সংখ্যা হবে +1 আর 2 নম্বর ক্লোরিনটা জারণ সংখ্যা হবে -1। আবার বলছি এই যৌগটা যে আছে, এই যৌগটা অ্যাকচুয়ালি যৌগটার গঠন হলো এরকম, যেখানে এটা -Cl হিসাবে আছে, এটা OCl মাইনাস হিসাবে আছে। ফলে দুটোর আলাদা আলাদা করে যদি আমরা এইভাবে বের করি, বোঝা গেছে নিশ্চয়ই। আবার বলছি যে এটা ব্লিচিং পাউডারের মধ্যে যে গঠনটা যদি দেখি, তাহলে এর গঠনটা হলো এরা এইভাবে আছে, OCl হিসাবে আর Cl হিসাবে। তাহলে দেখতে পাচ্ছ গোটাটার যোজ্যতা -1 আর গোটাটার যোজ্যতা -1। তাহলে Cl, এটা Cl মাইনাস হিসাবে এর সাথে লিঙ্ক আছে। তাহলে Cl মাইনাস হিসাবে যদি লিঙ্ক থাকে তাহলে Cl -1, আর এটা OCl হিসাবে লিঙ্ক আছে, বন্ধনে আবদ্ধ আছে। ফলে OCl = -1, কারণ ক্যালসিয়ামে +2, বুঝে গেছে। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। তো বিভিন্ন ধরনের জারণ সংখ্যা বের করতে বলে, যেমন আমাদের যদি বলে এটা, তাহলে ধীরে ধীরে আমরা বড় বড় যৌগগুলোর ক্ষেত্রেও বের করতে শিখব। যেমন মনে করো এটা হয়তো ধরে নিলাম NH3 6, এখানে আয়রনের জারণ সংখ্যা কত হবে, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে আমরা আয়রনের জারণ সংখ্যা ধরে নিব x, পটাশিয়ামে তো ওখান থেকে পাবো, তাহলে আয়রনের জন্য ধরে নিলাম x, পটাশিয়ামের জন্য +4। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এরা প্রশম অণু, এরা যেহেতু প্রশম অণু, সুতরাং এদের 0 ধরা হয়। ফলে অ্যামোনিয়ার জন্য আমরা 0 সমান পেলাম x, যোগফলটা কী হবে 0 হবে। তাহলে x = কত হবে, গ্লুকোজ, বলো তো গ্লুকোজে কার্বনের জারণ সংখ্যা কত হবে, গ্লুকোজে কার্বনের জারণ সংখ্যা কত, আমরা ধরে নিলাম কার্বনের জারণ সংখ্যা x। তাহলে কার্বনের জারণ সংখ্যা যদি x হয়, তাহলে ছোটা কার্বনের জন্য কত হবে 6x, আর প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য +1, তাহলে 12টার জন্য +12, আর প্রত্যেকটা অক্সিজেনের জন্য কত ধরবো -2, বুঝা গেছে। তাহলে প্রত্যেকটার জন্য যদি -2, তাহলে কত হবে -12 হবে, আর এটার যোগফল 0 হবে। যদি তাই হয় তাহলে এটা কেটে গেল, তাহলে x = 0। ফলে গ্লুকোজে কার্বনের জারণ সংখ্যা 0, ফলে জারণ সংখ্যা কিন্তু 0 হতে পারে, বোঝা গেছে। আমরা যদি একটু বলি এটার ক্ষেত্রে, বলো তো এটার ক্ষেত্রে KO2 অক্সিজেনের জারণ সংখ্যা কত, বলতে পারবে KO2-তে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে, ঠিক আছে। তো দেখো আমরা পটাশিয়ামের আমরা জানি +1, অক্সিজেনের ধরে নিলাম x, তাহলে দুটোর জন্য 2x, আর পটাশিয়ামের জন্য কত +1 = 0, তাহলে 2x = -1, x = -1/2। ফলে এই যৌগটাতে অক্সিজেনের জারণ সংখ্যা এটা হলো সুপার অক্সাইড, অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। তোমরা বলতে পারো এরকম কিছু যদি জটিল যৌগের উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা, জটিল যৌগ, যেমন মনে করো এই যৌগটাতে আয়রনের জারণ সংখ্যা কত হবে, এরকম একটা যৌগ যদি আমরা জটিল যৌগের কথা যদি বলি, তাহলে বলতে পারবে এই যৌগটাতে আয়রনের জারণ সংখ্যা কত হবে, এই যৌগটাতে আয়রনের জারণ সংখ্যা কত বলো তো। আমরা তো সহজ হিসাব লিখে রেখেছি, আমরা নিয়মটা আমি বলে দিলাম খুব সহজে, কিন্তু আমরা বলে অজানা যৌগটার যে মৌলটা তা ধরে নিব x। আর জল প্রশম, তো জল যদি প্রশম হয় তাহলে কত হয় বলো তো, জলের জন্য আমরা 0 ধরবো, আর NOর জন্য লেখা আছে, NOর জন্য +1, আর সালফেটের জন্য কত আছে, সালফেট মূলকের জন্য -2, তাহলে -2 = 0, বোঝা গেছে নিশ্চয়ই। কোনটা জায়গা বোঝা গেল না, জলের জন্য 0, NOর জন্য +1, SO4-এর জন্য -2, আর যেটা বের করবো তার জন্য x। তাহলে এখান থেকে কী হবে, x - 1 = 0, x = +1। ফলে আয়রন এখানে +1 জারণ স্তরে আছে, বোঝা গেছে। আমরা যদি আরও এরকম একটা যৌগের কথা বলি, বলো তো এই যৌগ, যেমন মনে করো এরকম একটা যৌগ, সহজ আছে তো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, খুব সহজে কিন্তু তোমরা বলতে পারবে। যেমন এই যৌগটার কথা যদি বলি Na2Fe, এই যৌগগুলোকে জটিল যৌগ বলে, এবং এই জটিল যৌগগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে কিন্তু পরীক্ষায় আসে। যেমন এর ক্ষেত্রে যদি দেখি 5, তারপরে NO, এটার আয়রনের জারণ সংখ্যা কত হবে, তো আমরা আয়রনের জারণ সংখ্যা ধরে নিব x, সোডিয়ামের জন্য কত +2, আর CO এটা প্রশম, ফলে COর জন্য 0, আর Nর জন্য +1 = 0, ঠিক আছে। তাহলে এরকম যদি আমরা লিখি তো নিশ্চয়ই বোঝা গেছে কত হবে বলো তো,
এক্ষেত্রে যদি বলি এইটাকে আমরা সিএন করে দিচ্ছি, সিএন, তাহলে সিএনের জন্য কত, এখানে সিএনের জন্য -1, তাহলে 5টার জন্য -5, তাহলে কত হবে x - 2 = 0, x = +2, ফলে আয়রনের জারণ সংখ্যা +2। এরকম জারণ সংখ্যাটা মাথায় মাথায় লিখতে হয়। আমার কথা বোঝা গেছে? এইভাবে আমরা বিভিন্ন যৌগের মধ্যে একটা অজানা জারণ সংখ্যা বিশিষ্ট মৌলের জারণ সংখ্যা খুব সহজে বের করতে পারবো। তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি যে এই যৌগটাতে কোনো একটা যৌগের জারণ সংখ্যা বের করতে যদি বলা হয়, বের করতে পারবে? যেমন মনে করো N3H, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বের করবে? N3H বলতে পারবে যে N3H নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আমরা চলে যাব আর একটা দুই একটা যৌগ দেখব যে জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। জারণ সংখ্যা বের করার কিছু ব্যতিক্রম, আর ব্যতিক্রমগুলো তো এই নিয়মের মধ্যে পড়বে না, ফলে ব্যতিক্রমগুলোকে কখনো উদাহরণের মধ্যে নিয়ে আসলে কিন্তু হবে না। ব্যতিক্রমকে ব্যতিক্রমভাবেই মনে রাখার চেষ্টা করতে হবে। ওরকম ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ব্যতিক্রমগুলোকে মনে রাখার চেষ্টা করবে, আলাদা করে মনে রাখার চেষ্টা করবে কিন্তু। যেমন ওরকমই প্রথম যৌগ হলো ক্রোমিয়াম পারঅক্সাইড, ঠিক আছে? এবং এই ক্রোমিয়াম পারঅক্সাইড সাধারণ নিয়ম অনুযায়ী অক্সিজেনের -2, তাহলে 5টার জন্য -10, তাহলে ক্রোমিয়ামের +10 হওয়া উচিত, কিন্তু ক্রোমিয়ামের +10 হয় না। বোঝা গেছে আমার কথাটা? ফলে এক্ষেত্রে কিন্তু কী করতে হয়, এক্ষেত্রে গঠনটা ছাড়া কিন্তু পারা যায় না, ঠিক আছে? তাহলে এর গঠন হলো এরকম। এবার কিন্তু আমরা সঠিক জারণ সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে সঠিক জারণ সংখ্যা যদি হয়, দেখো এখানে পারঅক্সাইড 4টা অক্সিজেন পারঅক্সাইডে আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে। আমি একবার লিখে দিয়েছি, তারপরও আর একবার বলে দিচ্ছি যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 ধরা হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা যদি -1 হয়, তাহলে দেখো এই 4টা অক্সিজেন পারঅক্সাইডে আছে, এদের জন্য -1 হবে, -1। আর এটা স্বাভাবিক অক্সিজেন, এর জন্য -2। আর ক্রোমিয়ামে যদি আমরা X ধরে নিই, তাহলে এবার খুব সহজেই কিন্তু জারণ সংখ্যা বের করা যাবে। তাহলে ক্রোমিয়ামের জন্য X, এই অক্সিজেনের জন্য -2, আর 4টা পারঅক্সাইডের অক্সিজেনের জন্য -4 = 0, তাহলে X = +6। ফলে প্রদত্ত যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +6। সাধারণ নিয়মে কিন্তু +6 হবে না, ফলে এটা হলো একটা ব্যতিক্রম। ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আমরা ওরকম আরেকটা ব্যতিক্রম বোঝা গেছে তো? ফলে ব্যতিক্রমগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় ব্যতিক্রম থাকেই। আর ব্যতিক্রমকে এই গঠন বা এই ধরনের আলাদা করে কিন্তু মনে রাখতে হয়। আমরা যদি ওরকম আরেকটা যৌগের ক্ষেত্রে দেখি, যেমন সোডিয়াম থায়োসালফাইড Na2H2O3, এই যৌগটার গঠন যদি দেখি, তাহলে যৌগটার গঠন দেখবো এরকম। সালফার আছে, অক্সিজেন আছে, সোডিয়াম থায়োসালফাইড, ঠিক আছে? অক্সিজেন আছে, এইভাবে এর গঠনটা হলো এরকম। এই গঠন ছাড়া কিন্তু ব্যতিক্রম, যাদের জারণ সংখ্যা ব্যতিক্রম, তাদের গঠন ছাড়া বলা মুশকিল আছে। ফলে এরকম যদি দেখি, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই সালফারটার জারণ সংখ্যা 1 ধরে নিলাম, তার সাথে দুটো সোডিয়ামের জন্য +2, তিনটা অক্সিজেন স্বাভাবিক আছে, 1 2 3, তিনটার জন্য -6। আর এই সালফারটার জন্য যেহেতু দুটো অক্সিজেন, এই সালফার দুটো অক্সিজেন একে দিয়েছে, এর জন্য -2 = 0, ঠিক আছে? তাহলে X = কত হবে? X = +6। ফলে থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হলো +6। ব্যতিক্রমকে আলাদা করে কিন্তু গঠন দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি ওরকম দেখি, পারমোনোসালফুরিক অ্যাসিড H2SO5, এর ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা কত হবে? ঠিক আছে? আর সাধারণ নিয়ম অনুযায়ী 5 দিয়ে 10 থেকে 2 বাদ দিলে +8, কিন্তু +8 জারণ সংখ্যা হয় না, কারণ এর গঠনটা দেখলেই আমরা দেখতে পাবো এর গঠনটা কিন্তু এরকম। এবং গঠনটা মনে রাখার চেষ্টা করবে, গঠন হলো এরকম। বোঝা গেছে? এবার নিশ্চয়ই গঠনটা বলতে পারলেই কিন্তু জারণ সংখ্যা আর ভুল হবে না। বলো তো কোনটা জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের +1, অক্সিজেন স্বাভাবিক -2, এটা স্বাভাবিক -2, এই দুটো পারঅক্সাইডে আছে, আর পারঅক্সাইডে থাকলে -1। বোঝা গেছে? তাহলে এবার জারণ সংখ্যা সবগুলো বলো তো। আমরা যদি সালফারে ধরে নিই X, ঠিক আছে? দুটো হাইড্রোজেনের জন্য কত? +2, তাই তো? তারপরে এই তিনটা অক্সিজেন স্বাভাবিক -6,
আর এই দুটো অক্সিজেন পারঅক্সাইডে আছে -2 = 0, তাহলে এই দুটো কেটে গেলে x = +6। ফলে এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত? +6। আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি, বোঝা গেছে? ফলে ব্যতিক্রমগুলোকে কিন্তু ব্যতিক্রমের গঠন সংকেত থেকে বের করতে শিখতে হবে, তবে সহজে কিন্তু আমরা জারণ সংখ্যা বের করতে পারি। খুব সহজে ব্যতিক্রমগুলো ভীষণ ইম্পর্টেন্ট, জারণ সংখ্যা বের করার চেষ্টা করবে, বোঝা গেছে নিশ্চয়ই? ফলে এইভাবে আজকে আমরা যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, সালোক সংশ্লেষ পদ্ধতি একটা রাসায়নিক বিক্রিয়া এবং সেই বিক্রিয়াটা জারণ বিজারণের অন্তর্গত। লোহায় মরিচা পোড়া জারণ বিজারণের অন্তর্গত, মনে থাকবে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে যে আমরা যে বললাম যে অ্যাপোলো যে মহাকাশযান, সেখানেও কিন্তু যে ফুয়েল সেলটা ব্যবহার করা হয়েছিল সেটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে ঘটেছিল। তোমরা বলতে পারবে একটা নাইট্রোজেন ঘটিত যৌগ, একটা নাইট্রোজেন ঘটিত যৌগ যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1, এরকম একটা উদাহরণ দাও তো, নাইট্রোজেন ঘটিত যৌগ যার জারণ সংখ্যা +1। ফলে মনে হয় গোটা ভিডিওটা মন দিয়ে দেখবে, একটা ক্লিয়ার কনসেপশন তৈরি করার চেষ্টা করবে, কারণ কেমিস্ট্রির বহু বিষয় জারণ সংখ্যার উপর দাঁড়িয়ে আছে, বহু হিসাব নিকাশ আমাদের জারণ সংখ্যার ভিত্তিতে করতে হয়। ক্লাসটা খুব ভালো করে নিজেদের মনের মধ্যে গেঁথে নিবে এবং জারণ সংখ্যা নির্ণয় সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে এখানে শেষ করছি।